হ্যালো এভরিওয়ান, আমি অ্যানি আর ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। সকালটাই শুরু করছি দুধ চিতই পিঠা দিয়ে, আর সেটা বানিয়ে দিয়েছে ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের দিদি, বনানী দিদি। সকালবেলায় সে এতগুলো পিঠা বানিয়ে আমাদের ঘরে দিয়ে গেছে। তো আর কি, এত সুন্দর পিঠা পেলে আর কিছু লাগে বলুন? সকালবেলার ব্রেকফাস্ট সেরে আমি আর মা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বাজারে। টুকটাক কিছু সবজি বাজার করতে হবে। তো আর কি, অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় বাইরে বের হওয়ার আগে, ময়শ্চারাইজার লাগাও, দেন সানস্ক্রিন লাগাও, আর নিজেকে একটু পরিপাটি করে নিয়ে তারপর হচ্ছে বের হও। এই হচ্ছে আমার একটু একটু সাজগোজ। তো অটো করে আমি আর মা বের হয়ে গেছি বাজার করতে। এখন যে বাজারটাতে যাচ্ছি সেই বাজারটাতে প্রতি রবিবার আর বুধবারে হাট বসে। আমাদের বাড়ির কাছেই বাজারটা, আর প্রত্যেকটা জিনিস এখানে একেবারে দেশি জিনিস পাওয়া যায়, কোনো রকম ফরমালিন ছাড়া। এখন তো ফুলকপির সিজন, দেখুন ফুলকপিগুলো বেশ কি ভালো উঠেছে। আর এই যে এখানে দেশি টমেটোগুলো এত সুন্দর লাল টকটকে। এখান থেকে নিলাম ফুলকপি, টমেটো, সিম আর হচ্ছে করলা। এই নিয়ে পাশে এসে দেখলাম কি সুন্দর এখানে পাকা পেঁপে বসেছে। শিলিগুড়িতে জানেন এখানে দেশি পাকা পেঁপে পাওয়াটা বড় দুষ্কর। সেটা কেন বলছি, কারণ যেহেতু পাশেই পাহাড়ি, তো সব পাহাড়ি পেঁপেগুলো নেমে আসে, আর আমরা দেশি পেঁপে একেবারেই পাই না। তো এই লোকটার কাছে খুব ভালো পাকা পেঁপে পেয়েছি, নিয়েছি এখান থেকে দুটো পাকা পেঁপে। আর এখানে হচ্ছে কালার ডালের বড়ি, মটর ডালের বড়ি, নুনিয়া, গোবিন্দভোগ চালের হাট বসেছে। তা চাল এখান থেকে আমরা নিয়ে নিই, শুধু 2 রকমের ডালের বড়ি নিয়ে নিয়েছি। দেখি প্রথমবার খেতে কেমন লাগে, যদি ভালো হয় তাহলে পরের বার আবার বেশ নেওয়া যাবে। আর এই যে এখানে কিছু সবজি কিনতে এসেছি। তো বাজার করার ভিডিওটা আর বেশি লং করলাম না, কারণ বাজারে এত বেশি শ্যুট করা যায় না, যেহেতু হাটবার, তার উপর মানুষের প্রচণ্ড রকমের ভিড় থাকে। এই যে আমরা পেঁপে, লাল শাক এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি। তো মাসি দুপুরে রান্নাবান্নার জোগাড়টুকু করে দিচ্ছে। আর হচ্ছে বেলা তখন 12টার মতন বাজে, যেহেতু সকালে দুধ চিতই খাওয়া হয়েছে, এই জন্য এখন বেশ খানিকটা ফল কাটছি। কিছুটা বাবাকে দিব আর কিছুটা ফল আমি খাবো। কিন্তু যখন রান্নার তাড়া থাকে তখন একেবারেই সকালের খাওয়াটা খেতে ভুলে যাই। ওই যে দেখুন কাজের ফাঁকে কি উল্টোপাল্টা কাজ করছি। তো যাই হোক, যখন কাজের তাড়া থাকে তখন মনে হয় এই ঘটনাগুলো আপনাদের সাথেও ঘটে। আর বেশি গড়িমসি করব না, এখন একেবারে সোজায় চলে যাব রান্নায়। মাসি আমাকে সমস্ত কাটাকুটি এখানে করে দিয়েছে, আমি শুধু রান্নাটুকু বসাবো। আজকে নিরামিষ রান্না করছি, তার কারণ যেহেতু দামোদর মাস চলছে, তো দামোদর মাসে সন্ধ্যার সময় একদিন যাব প্রদীপ দেখাতে, সেই জন্য আজকের দিনটা নিরামিষই করছি, সব কিছু একেবারে ধুয়ে মুছে। নিরামিষের আইটেম এখানে বসিয়েছি মটর ডাল, সেটাকে ভালো করে সিটি দিয়ে করব পেঁপে দিয়ে, 5 ফোড়ন দিয়ে। মটর ডালটা এখানে পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, ততক্ষণে আমি ওইদিকে শাকটা বসিয়ে দিই। শাকের জন্য হচ্ছে মেথি শাক করছি আজকে, আর তার জন্য আলু বেগুন সব কিছু কাটা হয়ে গেছে। আলুও আমি ভেজে রেখেছি। মেথি শাকে না মেথি ফোড়ন দিতে হয়, কারণ মেথি শাকের জন্য তো মেথি ফোড়নের টেস্টটাই বেশ ভালো আসবে। এখানে মেথি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলুটা আমি একটু আগেই ভেজে রেখেছি, এই সাথেই শাকটা মিক্স করে দিলাম। আর বেগুনটাও এরকম ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে রেখেছি। শাকটা বেশ কিছুক্ষণ ঢেকে দিব, যেহেতু অল্প শাক, খুব বেশি একটা হবে না, তো আমার সময়ও বেশি লাগবে না। জলটা যখন বের হয়ে আসবে তখন আমি এতে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর এই দামোদর মাসে মা রোজ নিরামিষ খাচ্ছে, যেহেতু ঠাকুরকে ভোগ লাগিয়ে। তো এখানে খাওয়ার মতো লোক হচ্ছে শুধু আমি, বাবা আর আমাদেরই মাসিটা। তো এখানে রান্না বসিয়ে আমি এই ফাঁকে এই ফলগুলো একটু খেয়ে নিচ্ছি, যেহেতু সময় পেয়েছি, না হয় পরে আবার দেরি হয়ে যাবে। এই পাশে ডালটা হতে থাক, ও পাশে শাকটা বসিয়েছি। আর 3 চুলার মধ্যে বা 4 চুলার মধ্যে সব কিছু একেবারে দিলে না, তখন মাথাটা আর ঠিক থাকে না। তখন মনে হয় এটা পুরা লেগে গেল, তো ওইটা লেগে গেল, ওইটা জ্বলে গেল, এরকম একটা টেনশন হয়। তো যাই হোক, ততক্ষণ আমার শাকটাও হয়ে গেছে। এখন আলু আর শাকটা ভালো করে মিক্স করে নুনটা একটু চেখে দেখব, যদি নুনটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শাকটাকে আমি এবার নামিয়ে নিব। দেখুন শাকের রঙটা কত সুন্দর হয়েছে, আর শাকটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে। তো চলুন পরবর্তী রান্নায় আপনাদের সাথে চলে যাই। আর নিচে গোটা সমস্ত কিছু পড়ে রয়েছে, কারণ কোনো কিছুই গুছানো হয়নি, একেবারে রান্নায় চলে এসেছি।
আর ভিডিওটা কিন্তু একেবারে লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা আপনাদের সাথে শিলিগুড়ির ইসকন মন্দির শেয়ার করার আছে। যারা যারা দেখেননি তারা আজকে আমাদের সাথে ইসকন মন্দির দর্শন করবেন। আর এখানে আমি একটু বেশ বড় বড় করে সবজি কেটে নিয়েছি, কারণ নিরামিষ সবজি করব। তেমন কিছুই না, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটুকু দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিব। ওভাবেই হতে থাকবে ঢাকায় ঢাকায়। চলুন সবজিটা এখানে বসিয়ে দিয়ে ডালটা ততক্ষণ ফোড়ন দিয়ে নিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন দিয়ে আর দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ মটর ডালটা একটু ঝালঝাল হলেই বেশ ভালো লাগে। যেহেতু এটাকে আমি টক করে করছি না, পেঁপে দিয়ে করছি, সেই জন্য একটু ঝাল করেই ডালটা রান্না করব। তো সব কিছু ফোড়ন দেওয়া হয়ে গেলে ডালটা এখানে আমি দিয়ে দিব। শাক আর ডাল তো হয়ে গেল, এখন সবজিটাকে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি যাবো এবার একটু ওপরে, কারণ মা বলেছে আজকে মোচার বড়ার ঝোল করতে। মা মোচা সব কিছু রেডি করে বড়াও করে রেখেছে, কারণ ওপরটায় যেহেতু মা মায়ের জন্য নিরামিষ রান্না করছে, তা আমি ওপরে যাব মোচাটা নিয়ে আসতে। আর এদিকে মা সমস্ত মশলা, এই যে ডালের বড়ি এনেছি, সব কিছু এখানে রোদে দিয়ে রেখেছে। এই যে বড়িগুলো নিয়ে এসেছি। আচ্ছা, মটর ডালের বড়ি খেতে ঠিক কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো, যারা খেয়েছে। আমি এর আগে কখনো খাইনি, বাজারে দেখে বেশ ভালো লাগলো তাই নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে মা মশলাপাতি সব কিছু রেডি করেছে। আর এই যে এখানে মোচার বড়াগুলো হয়ে গেছে, আমি এবার নিয়ে এটাকে নিয়ে নিচে যাব। শুধু মোচার বড়ার ঝোলটাই বাকি, সবজিটাও হয়ে যাচ্ছে প্রায়, ডালও মোটামুটি হয়ে গেছে। এখানেই রাখবো টেবিলে। আর আমি এখন মোচার বড়ার ঝোলটা ফোড়ন দেওয়ার জন্য প্রিপারেশন করব। কাজ করতে করতে যখন দেখি সব কিছু এরকম অগোছালো হয়ে গেছে, তখন আবার মাথাটা বিগড়ে যায়। তখন আমি মাঝখানে একবার সব কিছু আবার গুছিয়ে নিই। তো গুছিয়ে নিই, পরবর্তী রান্নার প্রিপারেশন নিই, তাহলে আমার কাজ করতে অনেক বেশি সহজ হয় আর মাথাটাও বিগড়ে না। যে জায়গাগুলো পরবর্তী রান্নাতে আমার আর লাগবে না, সেগুলো একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিই। এতে কি হয়, জায়গাটাও বেশ অনেকটা বাড়ে আর কাজ করতে বা হাত নাড়তেও অনেক বেশি সুবিধা হয়। পরের জন্য কি কি লাগবে সেগুলো আমি আমার হাতের কাছে সব কিছু এগিয়ে নিলাম। এখানে এই যে মোটামুটি সবজিটাও হয়ে গেছে, পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে সবজিটার জন্য আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি। এই সবজিটা বেশ খানিকটা আমার বাবার বাড়ির স্টাইলে রান্না করা, বাট মাকে দেখেছি মা একটু ধনিয়ার গুঁড়ো দেয়, কিন্তু এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি, শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সবজিটা করেছি। তো এই হচ্ছে আমার সবজির চেহারা। এখানে আমার ডাল, সবজি, শাক হয়ে গেছে। আর যখন আমি একটা একটা করে পদ নামাই না, মানে তখন মনটা বেশ আনন্দ লাগে। আচ্ছা ঠিক আছে, এই পদটা শেষ হলে এবার নেক্সট টাইম এই পদটা হচ্ছে বাকি। তো এখন আমি মোচার বড়ার ঝোলের জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিলাম আলু দিয়ে, আর একটা বাটিতে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো মিলিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা প্রায় সময় দেখবেন আমি ওরকম করে একটা মশলা গুলিয়ে নিয়ে আলাদা করে একটা বাটিতে। মশলাটা যখন কষে এসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, বেশি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা ভেঙে যাবে। তা আমি যখন একটা বলক চলে আসবে তখন আস্তে করে আমি বড়াগুলোকে আলাদাভাবে তুলে নিব আর ঝোলটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে গরম মশলা গুঁড়ো আমাদের কড়াই থাকে, এলাচ, দারচিনির গুঁড়ো, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মোটামুটি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু স্নান করব, বাবাকে খেতে দেব আর আমি খেতে বসবো, এইটুকুই। সন্ধ্যার সময় আবার ইসকন মন্দিরে যাব, সেই জন্য লেট করা যাবে না, 6টার দিকে বেরিয়ে যাব। খেয়ে দিয়ে অল্প একটু রেস্ট নিয়ে তখন আবার রেডি হয়ে গেলাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু সেদিন রবিবার ছিল, এত পরিমাণে ভিড়, মানে এত প্রচণ্ড ভিড়, কোনোভাবেই সামনে এগোতে পারছিলাম না। পেছন দিক থেকে কোনো রকমে হচ্ছে ভগবানের আরতিটুকু দেখতে পেরেছি। এই যে দেখুন, মানুষের প্রচুর পরিমাণে ঢল।
কীর্তন আরতি সব কিছু শেষ করে আমরা এখানে দামোদরের প্রদীপ দেখিয়ে বাইরের জায়গাটাতে চলে এসেছি। আর এই দিনে ভগবানের কাছে আসলে বেশি কিছুই চাওয়ার নেই, শুধু এতটুকুই চাওয়া যেন ভগবান দেশ প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখে, খুব ভালো রাখে, ব্যাস এতটুকুই। তারপর এখানে আমরা লাইন ধরে দাঁড়ালাম প্রসাদ দিচ্ছে সেই জন্য। তো যাই হোক, ভগবানের প্রসাদ যতটুকুই নিতে পেরেছি সেটাই অনেক। আর এখানে গান কীর্তন সমস্ত কিছু চলছে। আর মন্দির আসলে তো মন এমনিই ভালো হয়ে যায়, সেটা আলাদা করে আর কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না। তো ওই দিক আমরা লাইন ধরে প্রসাদ নিয়ে চলে এসেছি বাইরে। আর বাইরের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, খুবই সুন্দর। ইসকন মন্দিরটা যতটা বড় জায়গা নিয়ে করা ঠিক ততটাই সুন্দর, অনেক বেশি ওয়েল অর্গানাইজড। তো যাই হোক, এখানে আমরা খিচুড়ি প্রসাদও নিয়েছি, নিয়ে বেশ খানিকটা রাত হয়ে গেছে, 9:30 মতন বেজে গেছে। আমরা এখন রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।